আমরা দেখেছি যে বাংলাদেশের এই গণ আন্দোলনের পর, জুলাই অভ্যুত্থানের পর বাংলাদেশের আশপাশের কয়েকটি রাষ্ট্রেই কিন্তু সেই আন্দোলনের থিম পৌঁছে গেছে। সারা পৃথিবীর নিপীড়িত মানুষের চরিত্র, চেহারা, বৈশিষ্ট্য এবং তাদের রুচি এক। নিষ্পেষণের যন্ত্র ব্যবহার করে এলিমেন্ট ব্যবহার করে তারা মানুষকে এমনভাবে কণ্ঠরুদ্ধ করে রাখে যে মানুষ একটা সময় পর্যন্ত চুপচাপ তাদের সেই নিপীড়ন মেনে নিতে বাধ্য হয়, তারপরে তাদের ব্লাস্ট হয়। তো এই ঘটনার পর ছাত্ররা আরো ক্ষিপ্ত হয়ে ওঠে এবং সেই দেশের শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করে, কিন্তু সরকার ব্যাপারটায় এতটাই ঢিলেমি করেছে এবং এতটাই ওভারলুক করেছে যে ছাত্ররা শেষ পর্যন্ত তাদের সংসদে গিয়ে হামলা করতে বাধ্য হয়েছে। আজকে ওই সংসদ ছাত্রদের দখলে। বাংলাদেশের পর, নেপালের পর, শ্রীলঙ্কার পর একই চিত্র এখন আমরা দেখতে পাচ্ছি ভারতে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, এই চিত্রগুলো দেখার পরও যখনই কেউ রাষ্ট্র ক্ষমতায় আসে সে তার অতীত ভুলে যায়, তার এই দৃশ্যপটগুলো তার আর মনের ভেতর ভাসে না। আমরা যখন আন্দোলন সংগ্রামে রাজপথে ছিলাম, আজকে অনেকেই দাবি করে, কারো নাম আমি উল্লেখ করতে চাই না, যাদেরকে একটি শব্দ, গুপ্ত একটা শব্দ ব্যবহার করলেই সাধারণ মানুষও তাদেরকে চিনে তারা কারা। এদেরকে কিন্তু আমরা অনেক খুঁজেছি, তাদেরকে আপনার পাইনি, আমি পাইনি দূরে থেকে। আপনারা কি কেউ পেয়েছিলেন রাজপথে? তাদেরকে কিন্তু রাজপথে আমরা দেখিনি। বিভিন্ন সময় তাদেরকে দেখেছি, যারা পালিয়ে গেছে এই দেশ থেকে তাদের সাথে বিভিন্ন ভাবে আমরা দেখেছি, কিন্তু রাজপথে আমরা দেখিনি। দেখেছি শেষের দিকে এসে কিছুটা আমরা তাদেরকে দেখেছি, শেষের দিকে তারা কিছু কিছু জায়গায় তাদেরকে দেখেছি, কিন্তু 17 বছর বিভিন্ন জায়গায় আমরা তাদেরকে দেখিনি। কাজে প্রিয় নেতৃবৃন্দ, সেজন্যই দেশের মানুষ আমাদের উপরেই আস্থা রেখেছে যে ঠিক আছে, এরাই দেশকে নিয়ে যেতে পারবে। এটি আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। আসুন, দেশের মানুষের সেই আস্থা ধরে রাখার জন্য আমাদেরকে যে কোনো মূল্যে ঐক্যবদ্ধ থাকতে হবে। দেশের মানুষের আস্থা ধরে রাখার জন্য আমরা সকলে এক কাজ করব। ঠিক এই বক্তব্যের কমেন্টেই দেখা গেল যে জনগণই তারেক রহমানকে উদ্দেশ্য করে বলছে যে খাম্বাচর বললেও জনগণ জানে কাকে বলা হচ্ছে। ভারতে বাংলাদেশের মতোই ছাত্রদের আন্দোলন শুরু হয়েছে। সেই আন্দোলন পৌঁছে গেছে ভারতের সংসদ পর্যন্ত। গতকালই সংসদ ছেড়ে ছাত্রদের আক্রমণে, ছাত্রদের হামলায়, ছাত্রদের অভিযানে পালিয়ে গেছে নরেন্দ্র মোদী, ভারতের প্রধানমন্ত্রী। একটা জায়গায় যখন কোনো গণ অভ্যুত্থান হয় বা আন্দোলন হয় এবং তারা বিজয় অর্জন করে, তখন সেই আন্দোলনের স্পিরিট বা চেতনা অন্যত্র পৌঁছে যায়। আমরা দেখেছি যে বাংলাদেশের এই গণ আন্দোলনের পর, জুলাই অভ্যুত্থানের পর বাংলাদেশের আশপাশের কয়েকটি রাষ্ট্রেই কিন্তু সেই আন্দোলনের থিম পৌঁছে গেছে। আমরা দেখেছি বাংলাদেশের আন্দোলনের থিমকে সেলিব্রেট করেছে পাকিস্তান, নেপাল এবং শ্রীলঙ্কা। এখন আমরা দেখলাম ভারতেও পর্যন্ত বাংলাদেশের সেই আন্দোলনের থিম কাজে লাগছে। মূলত সারা পৃথিবীর নিপীড়িত মানুষের চরিত্র, চেহারা, বৈশিষ্ট্য এবং তাদের রুচি এক। যখনই মানুষ বঞ্চিত হয় তখনই মানুষ তার নিজের বঞ্চনার বিরুদ্ধে রুখে দাঁড়ায়। এটা সহজাত প্রবৃত্তি। কিন্তু ফ্যাসিবাদরা মানুষের মনের ভেতর এমন একটা ভীতি জাগিয়ে রাখে সব সময়, তাদের প্রশাসন দিয়ে, তাদের পুলিশ দিয়ে, বিডিআর দিয়ে, আর্মি দিয়ে, তাদের আইন দিয়ে, আদালত দিয়ে, নানা ধরনের নিষ্পেষণের যন্ত্র ব্যবহার করে এলিমেন্ট ব্যবহার করে তারা মানুষকে এমনভাবে কণ্ঠরুদ্ধ করে রাখে যে মানুষ একটা সময় পর্যন্ত চুপচাপ তাদের সেই নিপীড়ন মেনে নিতে বাধ্য হয়, তারপরে তাদের ব্লাস্ট হয়। আজকে ভারতে যে ঘটনা ঘটলো সেটি খুব অল্প সময়ের মধ্যে ঘটেছে, এটা আমরা দেখতে পেলেও এই নিপীড়ন, এই যুদ্ধটা কিন্তু দীর্ঘদিনের। আপনাদেরকে ভারতের অভ্যুত্থান, যে ছাত্র অভ্যুত্থান এখন আমরা দেখতে পাচ্ছি, তার কিছু হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড আপনাদের সামনে তুলে ধরতে চাই। নাম্বার 1, একটা সিনেমা আছে যে সিনেমাটা শুধু ভারত নয়, পুরো বিশ্বে ব্যাপক ভাইরাল হয়েছে, জনপ্রিয়তা পেয়েছে। সিনেমাটির নাম 3 ইডিয়টস। আমরা জানি যে এই 3 ইডিয়টস সিনেমাটা একজন
ব্যক্তি, একজন সত্যিকারের ব্যক্তি, তার প্রতিষ্ঠান এবং তার চেতনাকে, তার থিওরিকে কেন্দ্র করেই তৈরি হয়েছে। সেই থিওরিটা কি ছিল? সেটা ছিল ছাত্রদের সঙ্গে জোরারোপ করে কিংবা ছাত্রদেরকে পিটিয়ে মেরে নির্যাতন করে তাদের মনের উপর জোর খাটিয়ে যে শিক্ষা ব্যবস্থা এত কাল ধরে গড়ে উঠেছে, একজন ব্যক্তি সেই ব্যবস্থার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন। তার একটি চরিত্র ছিল সেই থ্রি ইডিয়টসের, যাকে আমরা দেখেছি সবাই র্যাঞ্চো বলছে, এবং তার প্রকৃত নাম ওয়াংসুক। অনেকেই হয়তো ওয়াংসুক এখনো বেঁচে আছেন বা তিনি কি করছেন, বেঁচে আছেন কিনা এই ব্যাপারে অবগত ছিলেন না, কিন্তু সম্প্রতি ছাত্রদের একটি আন্দোলনে শিক্ষা ব্যবস্থার পরিবর্তনের জন্য, শিক্ষার্থীদের উপর নিপীড়নমূলক ব্যবস্থা বাতিলের জন্য তিনি প্রায় 1 মাসের অনশনের ঘোষণা দেন। অনশন করতে করতে সেই ভদ্রলোক ওয়াংসুক শেষ পর্যন্ত সেই থ্রি ইডিয়টসের র্যাঞ্চো, সেই ক্যারেক্টারটি যাকে নিয়ে একটি সিনেমা গড়ে উঠেছে, সেই ক্যারেক্টারটি শেষ পর্যন্ত অসুস্থ হয়ে হাসপাতালে চলে যায়। তো এই ঘটনার পর ছাত্ররা আরো ক্ষিপ্ত হয়ে ওঠে এবং সেই দেশের শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করে, কিন্তু সরকার ব্যাপারটায় এতটাই ঢিলেমি করেছে এবং এতটাই ওভারলুক করেছে যে ছাত্ররা শেষ পর্যন্ত তাদের সংসদে গিয়ে হামলা করতে বাধ্য হয়েছে। আজকে ওই সংসদ ছাত্রদের দখলে। বাংলাদেশের মতোই একই পরিস্থিতি সেখানে ঘটেছে। ছাত্ররা যখন তাদের ন্যায্য অধিকারের জন্য, ভারতের ছাত্ররা যখন তাদের ন্যায্য অধিকারের জন্য আদালতের দ্বারস্থ হলো, সেখানে ভারতের আদালত, সর্বোচ্চ আদালত, সুপ্রিম কোর্টের বিচারক সূর্যকান্ত ছাত্রদেরকে তেলাপোকা বলে অভিহিত করেছেন। তার ওই এক মন্তব্য থেকে সেখানে একটা পার্টি গড়ে উঠেছে। প্রথমে মনে হয়েছিল এটি একটি ট্রল পার্টি, মজা করে বা ফান টাইপের কোনো কিছু। রাতারাতি সেখানে একটা পার্টি তৈরি হয়ে গেল, নাম দেওয়া হলো ককরোচ জনতা পার্টি। যেহেতু প্রধান বিচারপতি সুবিচারের বদলে ছাত্র জনতাকে অবজ্ঞা করে তেলাপোকা বলে অভিহিত করেছে, তার সেই তাচ্ছিল্যকেই গায়ে মেখে বুকে ধারণ করে এই আন্দোলনটা গড়ে উঠল। সিমিলারিটি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের মানুষকে, ছাত্র জনতাকে, তাদের কোটা বিরোধী আন্দোলনকে ন্যায্যতা না দিয়ে কি করলো? রাজাকার বলে অভিহিত করলো। ঠিক একইভাবে রাজাকার, নিজেদেরকে রাজাকার দাবি করে যেদিন শাহবাগে, ঢাকায়, বাংলাদেশে যখন মিছিল শুরু হলো, তখন শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হলো। আমরা দেখলাম প্রধান বিচারপতির, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির সেই ককরোচ বলার প্রেক্ষিতে সিজেপি ককরোচ জনতা পার্টি গড়ে উঠল এবং রাতারাতি সেখানে প্রায় 2 কোটি মানুষ সংঘবদ্ধ হলো এবং তাদেরই এই একজন নেতা অভিজিৎ, তার আহ্বানে এখন এই মুহূর্তে ভারত টালমাটাল অবস্থায়। মোদি তার গদি ছেড়ে পালিয়েছে। ছাত্র শক্তিকে, ছাত্রদের শক্তিকে, ছাত্র জনতার অভ্যুত্থানকে, ছাত্র জনতার দাবিকে, তাদের অধিকারকে পাশ কাটিয়ে বেশি দিন চলা যায় না। বাংলাদেশের পর, নেপালের পর, শ্রীলঙ্কার পর একই চিত্র এখন আমরা দেখতে পাচ্ছি ভারতে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, এই চিত্রগুলো দেখার পরও যখনই কেউ রাষ্ট্র ক্ষমতায় আসে, সে তার অতীত ভুলে যায়। তার এই দৃশ্যপটগুলো তার আর মনের ভেতর ভাসে না। কেন ভাসে না? তার আশপাশে থাকে সেই সব মোসাহেবগণ যারা বলে, স্যার আমরা দেখছি, কিচ্ছু হবে না, সব ঠিক আছে, সব ঠিক আছে। তাদের একটাই যোগ্যতা, তারা বলতে পারে সব ঠিক আছে, যাই কিছু ঠিক থাকুক, মানে ওলট পালট হয়ে যাক, তারা বলে ঠিক আছে। সেই ছোটবেলার কবিতাটার মতো, থালাটাও ফুটো আছে, তিনি হেসে বললেন ঠিক আছে, ঠিক আছে। সুকুমার রায়ের সেই ছড়াটা, সব ছাতাটা ফুটা, থালা ফুটা, রাস্তাঘাট ঠিক নেই, কোনো কিছুই ঠিক নাই, কিন্তু তারপরও তিনি হেসে বললেন ঠিক আছে, ঠিক আছে। তো যখন এইরকম একটা পরিস্থিতি দাঁড়ায়, তখন সরকারকে একটা বাহিনী থাকে, সরকারের আশপাশে, প্রধানমন্ত্রীর আশপাশে এমন সব
তোষামতকারীরা থাকে, তারা শুধু ওই ছন্দটার মতোই বলতে থাকে সব ঠিক আছে, আমরা দেখছি সব ঠিক আছে। শেখ হাসিনাকেও কিন্তু শেষ পলায়ন পর্যন্তই বলেছে আমরা দেখছি ম্যাডাম, আপনি টেনশন করবেন না, কিন্তু কি লাভ হয়েছে, তাকে পালিয়ে যেতে হয়েছে। আমরা বাংলাদেশে দেখছি আবারও সেই জুলাইয়ের পুনরুত্থান ঘটতে যাচ্ছে। এই মুহূর্তে বাংলাদেশে যিনি প্রধানমন্ত্রী আছেন তিনি একের পর এক ব্লান্ডার করে যাচ্ছেন। এতদিন মনে হতো তিনি একজন মানুষ, এখন মনে হচ্ছে তিনি একটা মুখোশ। বিরোধী দলকে তিনি যেভাবে সম্মান দিয়ে কথা বলেছেন সংসদে, বিরোধী দলের সঙ্গে যে ধরনের অ্যাটিটিউড করেছেন তিনি, এতদিন যে অ্যাটিটিউড করেছেন, এখন আবার তার আসল চরিত্র প্রকাশ হতে শুরু করেছে। যে চরিত্র দেখে তাকে এখন মানুষ নয় মুখোশ মনে হচ্ছে। সেই চরিত্রটা কিরকম আপনারা দেখেছেন, গতকাল একটা বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে যেখানে রাশেদ খান নামক একজন লোককে প্রধানমন্ত্রীর প্রেস সেক্রেটারি করা হয়েছে, রাজনৈতিক সচিব করা হয়েছে, যার নাম রাশেদ খান, যে নূরের পার্টিতে ছিল এবং বিএনপিতে যোগ দিয়ে এবার নির্বাচন করেছিল। এইটুকু হলেই ঠিক ছিল যে কাউকে তারেক রহমান তার রাজনৈতিক সচিব করতে পারে, কিন্তু এই ব্যক্তিটির একমাত্র কাজ হচ্ছে মিথ্যা বলা এবং অন্যদের চরিত্র হনন করা। টক শোতে আজ পর্যন্ত সে কোনো তথ্যভিত্তিক কোনো ডকুমেন্টেশন সে তুলে ধরতে পারেনি, তুলে ধরেও না। তার কাজ হচ্ছে কিস্তি খেউ করা। সে যে টক শোতে যায়, সে টক শোতে কমেন্টের মানে অধিকাংশ কমেন্টই হচ্ছে তাকে গালাগাল করা। সেই ব্যক্তিটার প্রতি এত বেশি মানে তা মুগ্ধ হয়ে গেলেন তারেক রহমান, যেরকম মানে বিরোধী দলকে সবসময় গালিগালাজের উপর রাখা, সেই লোকটাকে তিনি তার রাজনৈতিক সচিব করলেন। মানে তুমি যত নোংরামি করবে তত বেশি এই রাষ্ট্র তোমাকে পুরস্কৃত করবে। যেই দেশে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হয় রাশেদ খানদের মতো দালাল দুষ্ট চক্রের লোকেরা, সেই দেশটা কোন দিকে ধাবিত হচ্ছে সেটা আর বুঝতে বাকি নেই। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের গত নির্বাচনে সি গ্রেডের সি ক্যাটাগরির যারা নির্বাচনে অংশগ্রহণ করেছেন, সেই সি গ্রেডের প্রার্থী ছিলেন রাশেদ। সেই উপদেষ্টা হওয়ার পর আমরা তারেক রহমানের মানে খোদ একটি নোংরামি দেখলাম। তিনি এক বক্তব্যে বলছেন যে আন্দোলন সংগ্রামে একটা বিশেষ গ্রুপকে, দলকে কোথাও পাওয়া যায় নাই, আমরা পাইনি, যাদেরকে মানুষ গুপ্ত বলে যাদেরকে চেনা যায়। আমরা যখন আন্দোলন সংগ্রামে রাজপথে ছিলাম, আজকে অনেকেই দাবি করে, কারো নাম আমি উল্লেখ করতে চাই না, যাদেরকে একটি শব্দ, গুপ্ত একটা শব্দ ব্যবহার করলেই মানুষ, সাধারণ মানুষও তাদেরকে চিনে তারা কারা। এদেরকে কিন্তু আমরা অনেক খুঁজেছি, তাদেরকে আমরা পাইনি, আমি পাইনি দূরে থেকে। আপনারা কি কেউ পেয়েছিলেন রাজপথে? তাদেরকে কিন্তু রাজপথে আমরা দেখিনি। বিভিন্ন সময় তাদেরকে দেখেছি, যারা পালিয়ে গেছে এই দেশ থেকে তাদের সাথে বিভিন্ন ভাবে আমরা দেখেছি, কিন্তু রাজপথে আমরা দেখিনি। দেখেছি শেষের দিকে এসে কিছুটা আমরা তাদেরকে দেখেছি, শেষের দিকে তারা কিছু জায়গায় তাদেরকে দেখেছি, কিন্তু 17 বছর বিভিন্ন জায়গায় আমরা তাদেরকে দেখিনি। কাজে প্রিয় নেতৃবৃন্দ, সেজন্যই দেশের মানুষ আমাদের উপরেই আস্থা রেখেছে, আমাদের উপরে আস্থা রেখেছে যে ঠিক আছে, এরাই দেশকে নিয়ে যেতে পারবে। এটি আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। আসুন, দেশের মানুষের সেই আস্থা ধরে রাখার জন্য আমাদেরকে যে কোনো মূল্যে ঐক্যবদ্ধ থাকতে হবে। দেশের মানুষের আস্থা ধরে রাখার জন্য আমরা সকলে এক কাজ করব। ঠিক এই বক্তব্যের কমেন্টেই দেখা গেল যে জনগণই তারেক রহমানকে উদ্দেশ্য করে বলছে যে খাম্বাচর বললেও জনগণ জানে কাকে বলা হচ্ছে। 99% মন্তব্যই ছিল তারেক রহমানের বিরুদ্ধে। এই যে জনগণ, তারা হয়তো বলবে এটা বট বাহিনীর কমেন্ট। তো আপনাদের বট বাহিনী কোথায়? আপনাদের বট বাহিনী, কট বাহিনী কিছুই তো নেই। নারী নিয়ে ধরা খায় কট বাহিনী, দুর্নীতি করতে গিয়ে ধরা খায় কট বাহিনী। আপনাদের সেই কট বাহিনীকে ধরে নিয়ে আসেন, সেখানে চাঁদাবাজি করতে গিয়ে ধরা খায়। এই যে বাহিনীগুলো আপনাদের আছে, তাদেরকে নিয়ে বসান। আপনারা জনমতকে, জনগণের ভাষাকে ট্যাগ দিয়ে শেখ হাসিনার মতো এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন। এই এড়িয়ে যাওয়ার চেষ্টাটা আপনাদের জন্য কি সুফল বয়ে আনবে? সেখানে রাজনীতি দেখেন কত বেশি অদূরদর্শী হলে মানুষ এই ধরনের বক্তব্য দেয়। যে ব্যক্তি নিজেই 16 বছর 17 বছর বাংলাদেশে ছিল না, তাকেই কোথাও খুঁজে পাওয়া যায় নাই। এক টেলিভিশনের সেটে একই পুরনো মান্ধাতার আমলের প্রতিবন্ধীর মতো বসে বসে তিনি কিছু পুটু কিছু কথা বলতেন, আর ভাবতেন যে পুরো দেশ মনে হয় তার কথায় চলছে। তার কথায় বাংলাদেশের কিছুই চলে না, এখনো চলে না তার কথায় বাংলাদেশ। তার কথায় বাংলাদেশ এখনো চলে না।
কিন্তু তিনি মনে করতেন যে তিনি জুম মিটিং দিয়ে পুরো বাংলাদেশের আন্দোলন করেছেন, সংগ্রাম করেছেন, তিনি কাউকে খুঁজে পান নাই। আপনি কিভাবে খুঁজে পাবেন? আপনি একদিনের জন্য বাংলাদেশে এসেছেন এই 16 বছরে? আপনি এসেছেন যখন বাংলাদেশের ছাত্ররা এবং ওই সেই গুপ্ত দল, গুপ্ত শিবির, গুপ্ত জামাত বাংলাদেশে পরিস্থিতি সৃষ্টি করলো, তখন আপনি বাংলাদেশে আসলেন। ফ্যাসিবাদ উৎখাত করার পর আপনি বাংলাদেশে এসেছেন, তাও আসতে পারেন নাই। তাও আপনি আসতে পারেন নাই। আপনার মা অসুস্থ, মারা গেছে, আপনি আসতে পারেন নাই। আপনি সেই লোক যে তার মৃত মাকে দেখতে আসতে পারে নাই, অসুস্থ মাকে দেখতে আসার সাহস করে নাই, সে এসে এখন অন্যকে গুপ্ত বলেন, এটা খুব নির্লজ্জ একটা আচরণ। এটা যেতে মানে মানুষ মেনে নিতে পারছেন। আপনি কমেন্ট দেখেন, আপনার ওই নিউজের কমেন্টগুলো একটু পড়েন, এগুলোকে বট বাহিনীর ভাষাও না মনে করে নিজের দেশের জনগণের ভাষা মনে করে একবার ভেবে দেখেন, এই অপরাজনীতি আর কতদিন করবেন? এই মুখোশ পরা রাজনীতি আর কতদিন করবেন? নাহিদ ইসলামের মতো আবারও বলতে হচ্ছে, নাটক কম করেন। এই নাটক দিয়ে আপনি দেশ চালাতে পারবেন না। জুলাই সনদ বাস্তবায়ন না করে, এটাকে এড়িয়ে গিয়ে আপনি যাই কিছু করতে চান, আপনার ক্ষমতা টিকবে না। ভারতের, আপনি হয়তো ভেবেছেন যে জুলাই অভ্যুত্থান প্রতি বছর হবে না, কিন্তু আপনি নিশ্চয়ই দেখেছেন এবার ভারতে কি ঘটলো। আপনার শিক্ষামন্ত্রী ছাত্রদেরকে যখন ফার্মের মুরগি বলেছে, তারাও চিকেন পার্টি একটা গঠন করে ফেলেছে। আপনারা হয়তো ভাবছেন যে ওখানেই শেষ। না, ওখানেই শেষ না। যেই ছাত্ররা ধৈর্য ধরতে জানে, লড়াই করতে জানে এবং ধৈর্য ধরতে জানে, তাদেরকে কেউ হারাতে পারে না। ছাত্ররা আবার ধৈর্য ধরেছে। শুধু ইন্টারমিডিয়েটের ছাত্ররাই আপনাদের পতনের জন্য কারণ হয়ে দাঁড়াতে পারে। আপনার এই মুখোশ আপনি যখন উন্মোচন করে ফেলেছেন, আপনি যখন জনগণকে বুঝিয়ে দিয়েছেন যে আপনি নিজের গদি রক্ষার জন্য, নিজের পরিবারের শাসনভার অক্ষুণ্ণ রাখার জন্য কোনোভাবেই জুলাই সনদ বাস্তবায়ন করতে চাচ্ছেন না, আপনার মন্ত্রীদেরকে সামনে এনে তাদেরকে ক্রিমিনাল বানাচ্ছেন, কিন্তু আপনি নিজে ভালো লোক সেজে আছেন, ভালো মানুষের মুখোশ পরে আছেন, এটা যখন জনগণ বুঝে গেছে এবং আরো বেশি যখন তারা টের পেয়ে যাবে, তখন আপনার গদি ভারতের মোদির মতো, শেখ হাসিনার মতো নড়বড়ে হয়ে যাবে। জুলাই সনদ বাস্তবায়ন না করা পর্যন্ত, না করলে আপনার প্রতিরক্ষা সম্ভব হবে না। এটা আপনাকে এখন বুঝতে হবে। আপনি রাশেদ খানের পরামর্শ কিংবা এক নারীর দাম্পত্য সঙ্গী ডাক্তার জাহিদুর রহমানের বক্তব্যে প্রভাবিত হয়ে তাদের পরামর্শে দেশ চালালে আপনি গানটা করবেন। মিস্টার রহমান, আপনার জন্য জনগণের পক্ষ থেকে এই কথাগুলো আমরা বলছি। জুলাই অভ্যুত্থান আমাদেরকে সেইটুকু শিখিয়ে গেছে যে আর কখনো মৃত্যুকে ভয় করা যাবে না। এই জুলাই অভ্যুত্থানে আমরা দেখেছি পাশের লোকটি গুলিবিদ্ধ হয়ে মারা যাবার পর পালিয়ে যাবার সুযোগ থাকা সত্ত্বেও 17-18 বছরের সন্তানেরা, ছেলেরা পালিয়ে না গিয়ে সেই বুলেট বিদ্ধ হওয়ার সমস্ত আশঙ্কা থাকা সত্ত্বেও, ঝুঁকি থাকা সত্ত্বেও তার সাথীকে বাঁচাতে চলে এসছে। পুলিশ তাকে সরিয়ে দিচ্ছে, কিন্তু সে সরতে রাজি নয়। সে মরবে, তবু তার সাথীকে ছেড়ে যাবে না। এটাই ছিল জুলাই। ছেড়ে যেও না, একলা ফেলে যেও না, এটাই ছিল জুলাই। যায়নি, জুলাই যোদ্ধাদেরকে এখনো কেউ ছেড়ে যায়নি। রাত 2টা, 3টা, 4টা, গোলাগুলি, বোমাবাজি, যা কিছু হয়েছে, জুলাই যোদ্ধারা একে অপরের সঙ্গে থেকেছে। নারী পুরুষ নির্বিশেষে প্রত্যেকে একে অপরের সঙ্গে থেকেছে। দল ধর্ম সবকিছু বিসর্জন দিয়ে। তখন কোনো দল ছিল না। সকল দল, অমুক দল তমুক দল, কোনো দলের কোনো ক্রেডিট নেই। সেখানে শুধুই জনগণ ছিল। জনগণকে আপনাদের নিজেদের পকেট ভাবেন কেন? জনগণকে আপনাদের নিজেদের পকেট ভাবেন কেন? আজকে আপনাকে ভোট দিচ্ছে, কালকে আরেকজনকে ভোট দিবে। জনগণ অমুক আপনার দলের কর্মী, এটা ভাবতেই যাবেন না। যে জনগণ জুলাইয়ের অভ্যুত্থান ঘটিয়েছে, সেই জনগণকে নিয়ে আপনারা আজকে রাজনীতি করছেন, আপনাদের পকেটের কর্মী ভাবছেন, কিন্তু সেই জুলাই সনদ আপনারা বাস্তবায়ন করছেন না। ভারতের এই ঘটনা থেকে শিক্ষা নেন, অবিলম্বে জুলাই সনদ হুবহু বাস্তবায়ন করেন। যদি মনে করেন যে জুলাই সনদ বাস্তবায়ন করলে আমি যেহেতু দলের প্রধান এবং রাষ্ট্রপ্রধান থাকতে পারবো না,
এবং আমি যদি দলের প্রধান না থাকি, পরবর্তীতে আমার মেয়ে প্রধানমন্ত্রী হবে না, দলের প্রধানমন্ত্রী প্রধান হতে পারবে না, আমাদের পারিবারিক রাজনীতি ধ্বংস হয়ে যাবে, আমাদের পারিবারিক ব্যবসা ধ্বংস হয়ে যাবে। এবং এই কারণে আপনি যদি এটা বাধা দিয়ে রাখেন, এই পরিবার সহ আপনাকে পালিয়ে যেতে হবে শেখ হাসিনার মতো। বাংলাদেশ এই মুহূর্তে এইরকম কোনো ডিজাস্টার দেখতে চায় না, কিন্তু এই জুলাইটুকুই আপনার জন্য সময়, আপনাকে সেই দিন দেখা লাগতে পারে। ভারতের ঘটনা থেকে শিক্ষা নেন। বাংলাদেশের শিক্ষামন্ত্রী যে ডিজাস্টারটা করেছে সেটা কোনোভাবে সামাল দেয়া গেছে, কিন্তু আগুন ভিতরে এখনো ছাইচাপা আগুন রয়ে গেছে, এটা সমাধান হয় নাই। কেন হয় নাই বলি, শিক্ষামন্ত্রী সবকিছুই বলেছে, সবকিছুই করবে বলেছে, কিন্তু যেই শিক্ষার্থীরা এই আন্দোলনে যুক্ত হয়েছে এবং আন্দোলনে যুক্ত হওয়ার কারণে এবং বর্ষার কারণে পরীক্ষা দিয়েছে এবং তারা আশঙ্কা করছে যে তারা ফেল করবে, এই শিক্ষার্থীদের কোনো ব্যবস্থা এই ঘোষণায় রাখা হয়নি। এবং এই যে যদি এরা ফেল করে, এদের সংখ্যা যদি মোটামুটি 1030-এরও হয়, 30ও হয়, মাত্র 1030ও যদি হয়, এই 1030,000 লোকের রাস্তায় নেমে আসবে। একটা ছিল তার ফেল মেনে নেবে না, তারপরে শিক্ষামন্ত্রী খেলাটা দেখবে, প্রধানমন্ত্রীও খেলাটা দেখবে। আপনাদের ইগো আপনাদেরকে সে জায়গা মতো পৌঁছায় দেবে। আপনি ভাবছেন অমুককে পাই নাই, তমুককে পাই নাই, গুপ্ত, আপনি তো ট্রাক সরানোর লোক পান নাই। আপনি ট্রাক সরানোর লোক পেয়েছেন, পান নাই, সে কথাটা কেন বলতে পারেন না? যেটা আপনার মা বলেছে, আপনার মায়ের মতো সৎ এবং সাহসী হন মিস্টার রহমান, আপনি আপনার মায়ের মতো সৎ এবং সাহসী হন। তার দলের লোকদের সে বলেছে যে তোমরা যারা এখন বলছো রাজপথ ছাড়ি নাই, কই আমি তো রাজপথে কাউকে পাই নাই, সেই কথাটাকে আপনি এসে বলছেন অন্যদেরকে, গুপ্তদেরকে পান নাই, অমুকদের পান নাই, তমুকদের পান নাই, অন্যদের ইঙ্গিত করেন। কারণ আপনি জানেন আপনার সে সাহসটুকু নাই, সামর্থ্যটুকু নাই যে আপনি নিজের দলের লোকদেরকে আপনার মায়ের মতো করে এইভাবে বলতে পারবেন। সে সাহস অর্জন করুন, এই আবেদন জানিয়ে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।